আজকাল সোশ্যাল মিডিয়া আমরা সবাই ব্যবহার করি। ইনস্টা, ফেসবুক ছাড়া মানুষ এখন প্রায় অচল বললেই চলে। দূর থেকে দেখলে সোশ্যাল মিডিয়া জগৎটা খুবই সুন্দর ও রংচঙে, কিন্তু যতই আমরা কাছে যাই, নিজের মানুষকে চেনার চেষ্টা করি, তখন তাদের আসল মুখোশটা বেরিয়ে আসে। আজ আমি যে সত্য গল্পটা বলতে যাচ্ছি, সেখানেও ঠিক একই সমস্যা তৈরি হয়। সোশ্যাল মিডিয়াতে দুজন মানুষের দেখা হয়, দুজনের মধ্যে প্রেম হয়, দুজনেই খুব কাছাকাছি চলে আসে। কিন্তু যখন তারা একে অপরকে কাছ থেকে জানা শুরু করে, তখন থেকে খেলাটা ঘুরে যায়। খেলাটা এতটাই ঘুরে যায় যে একটা নয় দুটো মার্ডার হয়ে যায়। এরপর যখন এই ঘটনার প্রকাশ পায়, তখন সাধারণ মানুষ বিশ্বাসই করতে পারেনি যে একটা সম্পর্ক মিথ্যের উপর তৈরি হয়েছিল, কিন্তু সেটা সাফল্য পায়নি। সোশ্যাল মিডিয়া জগৎটা সত্যই খুব রঙিন। আপনি যতই ভিতরে যাওয়ার চেষ্টা করবেন, তত চোরাবালির মধ্যে হারিয়ে যাবেন। আজ এমনই দুটি খুনের গল্প বলবো, যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো। আর ভিডিওটা শুরু করার আগে এখনও যদি ক্রাইম স্টোরি বেঙ্গলি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এইরকম রহস্যময় অপরাধের গল্পগুলো জানার জন্য। ঘটনাটি ঘটে ছত্তিশগড়ের কবিরধাম জেলার কোয়ারধাতে। সেদিন তারিখ ছিল 24শে ফেব্রুয়ারি 2024। কোয়ারধা শহরের মধ্যেই ছিল এক ভিআইপি কলোনি, যার নাম শিক্ষক কলোনি। সেদিন সকাল 10টার সময় এক বয়স্ক শিক্ষক তার নিজের ঘরেই পায়চারি করছিলেন। হঠাৎই তার নাকে এক বাজে দুর্গন্ধ আসে। সে নিজের বাড়ির চারিদিকে ঘুরে দেখে, তাও সেই দুর্গন্ধের উৎস সে খুঁজে পায় না। সময়ের সাথে সাথে দুর্গন্ধের লেভেলও আরও বাড়ছিল। শিক্ষক কলোনি থেকে মাত্র 100 মিটার দূরে ছিল এসপি অফিস। কনস্টেবল কর্মচারীরা কাজে জয়েন করার পরেও তাদের নাকেও এই দুর্গন্ধ পৌঁছায়। তারাও এই দুর্গন্ধের কোনো উৎস আশেপাশ থেকে খুঁজে পায় না। ধীরে ধীরে সন্ধ্যা হয়, এসপিও নিজের বাড়ি রওনা হয়। তখন এই দুর্গন্ধের তীক্ষ্ণতা সকালের তুলনায় আরও বেড়ে যায়। এরপর শিক্ষক কলোনির লোকেরা যখন এই দুর্গন্ধ আর সহ্য করতে পারল না, তখন কলোনির সবাই মিলে নিজের বাড়ি ও আশেপাশের সমস্ত বাড়ি ভালো করে খুঁজে দেখার পর পুলিশকে খবর দেয়। আসলে তারা সমস্ত বাড়ি দেখলেও একটা বাড়ি তারা দেখতে পারেনি, কারণ সেটাতে তালা দেওয়া ছিল। আর সেই বাড়ির কাছ থেকেই সব থেকে বেশি দুর্গন্ধ বেরোচ্ছিল। মনে হচ্ছিল সেই বাড়ির ভিতরেই কিছু পচে গেছিল। এরপর পুলিশ আসে, দরজায় নক করে। ভিতর থেকে কোনো আওয়াজ পাওয়া যায় না। ফোনেও চেষ্টা করা হয় তাদের, তাও কোনো রিপ্লাই আসে না। এরপর পুলিশ সন্দেহের বশেই দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে, আর তারপরই উঠে আসে দুর্গন্ধের আসল উৎস। আসলে ওই বাড়িতে দুটো ঘরে দুটো মহিলার লাশ পড়েছিল। প্রতিবেশীদেরকে জিজ্ঞাসা করে জানা যায় ওই লাশ দুটো মা ও মেয়ের। মা পার্বতী বৈষ্ণব ও মেয়ে 37 বছরের বসুন্ধরা বৈষ্ণব। লক্ষ্য করার বিষয় এটা ছিল যে মেয়ে বসুন্ধরা নতুন বউয়ের সাজে ছিল। এরপর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের এই ঘটনার কথা জানানো হয়। এসপি অভিষেক পল্লব, এএসপি হরিদেব রাথোর, ডিএসপি সঞ্জয় তিওয়ারি ও সিটি কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। তারা প্রাথমিক তদন্ত করে। ততক্ষণে রায়পুরের ফরেন্সিক টিমকেও খবর দেওয়া হয়। তারাও 1 ঘন্টার মধ্যে পৌঁছে যায় ঘটনাস্থলে। এরপর পুলিশ ও ফরেন্সিক টিম পুরো বাড়ি তল্লাশি করে তথ্য প্রমাণ খোঁজার জন্য, যে কে এই মা ও মেয়েকে হত্যা করেছে। প্রতিবেশীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর বডি দুটোকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। পুলিশি তদন্তে কিছুই হাতে আসে না। ঘরের জিনিসপত্র যে যেখানে ছিল অ্যাজ ইট ইজ তেমনই আছে। পুলিশ এটা বুঝতে পারছিল না যে বসুন্ধরা কনের সাজে কেন ছিল। তার কি বিয়ে হয়েছে নতুন, নাকি বিয়ে হওয়ার কথা ছিল? এই প্রশ্নগুলো প্রতিবেশীদের কাছেও করা হয়, তাও পুলিশ কিছুই জানতে পারে না। এমনকি আত্মীয় স্বজনও এই হত্যার ব্যাপারে কিছুই বলতে পারেনি। এরপর পোস্টমর্টমের রিপোর্ট আসে। তাতে জানা যায় দুজনেরই গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপর পুলিশের ময়নাতদন্ত শুরু হয়। পুলিশ ওই বাড়ির আশেপাশে যত বাড়িতে ও রাস্তায় সিসিটিভি ছিল সব ফুটেজ চেক করা শুরু করে। আর তাতেই একটি সিসিটিভিতে দেখা যায় একটা ছেলে বসুন্ধরার স্কুটি নিয়ে তাদের বাড়ি থেকে চলে যাচ্ছে। এই ছেলেটির সম্বন্ধে যখন প্রতিবেশীদেরকে প্রশ্ন করা হয়, তখন তারা জানায় কয়েক মাস ধরে ছেলেটি আসছিল বসুন্ধরার বাড়িতে, কিন্তু ছেলেটি কে তা কেউ জানে না। এরপর বসুন্ধরা ও তার মা পার্বতীর ফোনের সিটিআর বের করা হয়, আর তাতে একটি নম্বর উঠে আসে, যেটা থেকে প্রায়শই বসুন্ধরাকে ফোন করা হতো। সেই নম্বরে পুলিশও ফোন করে, কিন্তু ফোনটা সুইচ অফ জানায়। 114 কিলোমিটার দূরে বিলাসপুরের সিরগিট্টি এলাকায় এই নম্বর যেখানে শেষ অন হয়েছিল, সেখানে যাওয়ার পর সেই নম্বরের ব্যক্তির বাড়িতে পুলিশ পৌঁছে যায়। আর যেতেই তারা বুঝে গেছিল যে তারা ঠিক জায়গায় এসছে।
কারণ সেখানে বসুন্ধরার স্কুটিটাও দাঁড় করানো ছিল। এরপর পুলিশ দরজা নক করে আর ভিতর থেকে একটা লোক দরজা খোলে, যার নাম ছিল অশ্বিনী কুমার পাণ্ডে, যে পুলিশকে দেখে ভয় পেয়ে যায় আর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করার চেষ্টা করে। কিন্তু পুলিশ সেই দরজাটাকে খুলে তাকে গ্রেপ্তার করে নেয় আর থানায় নিয়ে আসে। তারপর জিজ্ঞাসাবাদ শুরু হয়। পুলিশ অশ্বিনীকে প্রশ্ন করে, এই যে ডাবল মার্ডার হয়েছে তার সম্বন্ধে তুমি কি জানো, আর তুমি স্কুটিটাই বা নিয়ে চলে গেছিলে কেন? প্রথমে তো অশ্বিনী এদিক ওদিকের কথা বললেও পুলিশ যখন শক্তি দেখিয়ে প্রশ্ন করে তখন অশ্বিনী আসল সত্যটা স্বীকার করে, যা শুনলে আপনিও হয়তো অবাক হয়ে যাবেন। আসলে অশ্বিনীর সঙ্গে বসুন্ধরার সোশ্যাল মিডিয়াতে আলাপ হয়। তারা প্রায়শই চ্যাট করতো ঘন্টার পর ঘন্টা। সময়ের সাথে সাথে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব থেকে প্রেম। এরপর অশ্বিনী একদিন বসুন্ধরার সাথে দেখা করার কথা বলে। বসুন্ধরাও রাজি হয় আর বলে, আমাদের বাড়ি কাওয়ারধাতে চলে এসো। অশ্বিনীও 114 কিলোমিটার দূর বিলাসপুর থেকে বসুন্ধরার বাড়ি কাওয়ারধাতে চলে যায় দেখা করার জন্য। সেখানে বসুন্ধরা তার মায়ের সাথে অশ্বিনীর দেখা করায়। দেখা করার পর তাদের সম্পর্ক আরও গভীর হয়। এরপর যখনই অশ্বিনীর মনে হতো সে বসুন্ধরার সাথে দেখা করতে চলে যেত বসুন্ধরার বাড়িতে। একদিন বসুন্ধরার মা অশ্বিনীকে বলে, তোমরা দুজনে বিয়ে করে নাও, ভালো থাকবে। বিয়ের কথা শুনে অশ্বিনীও খুশি হয়। এরপর বসুন্ধরার বাড়িতে অশ্বিনীর আসা যাওয়া তো লেগেই ছিল। কিন্তু কথায় কথায় একদিন অশ্বিনী জানতে পারে বসুন্ধরার আগে একটা বিয়ে হয়েছিল আর তার দুটো মেয়েও আছে। এরপর যখন অশ্বিনী বসুন্ধরাকে প্রশ্ন করে সেই বিষয়ে, তখন বসুন্ধরা তাকে জানায় তাদের ডিভোর্স হয়ে গেছে। এরপর অশ্বিনীর মনেও সন্দেহ হয়, সত্যিই ডিভোর্স হয়েছে তো, নাকি মিথ্যে বলছে। এটা জানার জন্য যখন অশ্বিনী নিজে থেকে খোঁজ খবর নিচ্ছিল তখন তার সামনে আরও কিছু সত্য উঠে আসে। আসলে বসুন্ধরার আগে তিনটে বিয়ে হয়েছে আর তিনজনের সাথেই তার ডিভোর্স হয়ে গেছে। এটা তার চতুর্থ বিয়ে হবে। এটা জানার পর অশ্বিনীও খানিকটা অবাক হয়। এরপর অশ্বিনী বসুন্ধরা থেকে দূরে দূরে থাকতে শুরু করে। এই নিয়ে অশ্বিনী ও বসুন্ধরার মধ্যে খানিকটা ঝগড়াও হয়েছিল। এরপর বসুন্ধরা ও তার মা পার্বতী অশ্বিনীর উপর চাপ সৃষ্টি করতে থাকে বিয়ে করার জন্য। এমনকি এও বলেছিলেন বিয়ে না করলে পুলিশের কাছে যাবে। আর একদিন বসুন্ধরা সত্যিই সিটি কোতোয়ালি পুলিশের কাছে পৌঁছে যায় আর বলে এই লোকটা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করছে না। পুলিশও তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে করে নেওয়ার কথা বলে। এরপর যখন বসুন্ধরা বেশি চাপ দিচ্ছিল তখন তারা 3রা ডিসেম্বর 2023-এ কোর্টে যায় বিয়ের আবেদন নিয়ে। মহিলা তো বিয়ে করতে চেয়েছিল, কিন্তু অশ্বিনী বিয়ের জন্য রাজি ছিল না। শেষ পর্যন্ত 22শে ফেব্রুয়ারি 2024 বসুন্ধরা অশ্বিনী পাণ্ডেকে তার বাড়িতে ডেকে বলে কিছু কথা বলার জন্য। অশ্বিনী পাণ্ডে তার বাড়িতে যায়। সেখানে বসুন্ধরা বলে, চলো বিয়ে করে নিই। বিয়ের কথা শুনে অশ্বিনীও চিন্তিত হয়ে পড়ে। 3বার ডিভোর্স হওয়া মহিলার সাথে সে কীভাবে বিয়ে করতে পারত। বসুন্ধরার মাও পাণ্ডেকে চাপ দিচ্ছিল আর বলে, আমার মেয়েকে তোমায় বিয়ে করতেই হবে। তখন পাণ্ডে ফার্স্ট্রেটেড হয়ে জানায়, হ্যাঁ ঠিক আছে, একটা রাস্তা তো বের করতেই হবে, চলো আজই আমরা বিয়ে করে নিই মন্দিরে গিয়ে। এরপর অশ্বিনী বসুন্ধরাকে বিউটি পার্লারে নিয়ে যায় আর বলে, তুমি মেকআপ করে নাও, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। এরপর অশ্বিনী বিউটি পার্লার থেকে সোজা বসুন্ধরার বাড়িতে আসে আর তার মা পার্বতী বৈষ্ণবকে গলা টিপে হত্যা করে। আর ঠিক সেই সময় বসুন্ধরাও পার্লার থেকে ফিরে আসে। সেও এই হত্যার দৃশ্য দেখে ফেলে। এরপর অশ্বিনী বসুন্ধরাকেও গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর বসুন্ধরার স্কুটি নিয়ে বাড়িতে তালা দিয়ে অশ্বিনী চলে যায়। পুলিশ এই সত্য উদ্ঘাটনের পর অশ্বিনীকে জেলে পাঠিয়েছে। বর্তমানে অশ্বিনীর বিচার চলছে। পুলিশ এও বলেছে যে এদের পিছনে যদি আরও কেউ থাকে তাহলে তাদেরকে অবশ্যই ধরা হবে। তাহলে ফ্রেন্ডস, এই কেসটিতে কে দায়ী, বসুন্ধরা ও তার মা নাকি অশ্বিনী পাণ্ডে? খুনটা তো একটা অপরাধ, তার জন্য শাস্তি তো হবেই, কিন্তু এই হত্যার দায়টা কার? মিথ্যে বলে কি সম্পর্ক তৈরি হয়? আর হলেও কি সেটা টেকে? এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজ আসি, দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে। ধন্যবাদ।